এবার তোমার গল্প শুরু করো বরুণ জেঠু। শুনবি? তাহলে শোন। সেবার পোস্টমাস্টারি কাজে আমার মাধবপুর যেতে হয়েছিল। মাধবপুরে? হ্যাঁ রে, আমাদের শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওই মাধবপুরে। তা কিসে করে গেলে? কেন, ট্রেনে করে। রাতে ট্রেন থেকে যখন মাধবপুর স্টেশনে নামলাম তখন প্ল্যাটফর্মের ঘড়িতে দেখি ট্রেনটা এত লেট করলো যে একেবারে রাত 10টা বাজিয়ে দিল। এখন এখান থেকে কিসে করে মাধবপুরের গেস্ট হাউসে গিয়ে উঠবো কে জানে। ওইদিকে কাল সকালেই আমাকে পোস্ট অফিসে হাজির হতে হবে। কি করে যে কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা বরুণ জেঠু, তুমি দিনের বেলা না গিয়ে হঠাৎ করে রাতের বেলা মাধবপুরে গেলে কেন? সে কি আর শখ করে গেছি রে লালটু? কি করব বল, এখান থেকে মাধবপুরে যাওয়ার ওই হলো একটাই ট্রেন। তাই রাতের বেলা যাওয়া ছাড়া আমার আর তো কোনো উপায় ছিল না। তা যাক, যে কথা বলছিলাম, প্ল্যাটফর্ম থেকে তো হন্তদন্ত হয়ে বাইরে গেলাম, কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই যে আমাকে মাধবপুর গেস্ট হাউস পর্যন্ত নিয়ে যাবে। তাহলে তুমি কিসে করে গেলে? ওরে বাবা, বলছি সব বলছি, তোরা শুধু চুপ করে মন দিয়ে শোন। রাত ক্রমশ গভীর হচ্ছে, আমি ছাড়া রাস্তায় তখন আর কেউ নেই। ওরে বাবা, কুকুরটা হঠাৎ এমন ভাবে ডাকছে কেন? এই যা 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 বলছি, যা। এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। ভাবলাম গাড়ি ঘোড়া না পেলে হেঁটে হেঁটে গেস্ট হাউস চলে যাব, এখন দেখছি সেই উপায়ও নেই। কে জানে বাবা, রাস্তায় এরকম আরো কুকুর কত আছে। এখন কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। আরে ওটা কি? ওই তো দূর থেকে একটা গরুর গাড়ি আসছে বলে মনে হচ্ছে। ও মশাই, আরে ও গাড়োয়ান মশাই, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন। তা বলিয়ে বাবুজি, আমাকে ডাকছিলেন কেন? ডাকছি কি আর শখে দাদা, আমায় দয়া করে একটা উপকার করবেন। কি উপকার বলেন? আমাকে আপনার গরুর গাড়ি করে মাধবপুর গেস্ট হাউসে একটু নিয়ে যাবেন। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে বাবুজি। মাধবপুর গেস্ট হাউস ভি এখান থেকে বহুত দূরে আছে। দয়া করে না বলবেন না দাদা, এর জন্য আপনার যা ভাড়া হয় তার থেকে আমি বেশি দিয়ে দেব। দয়া করে নিয়ে চলুন, অজানা জায়গায় এসে পড়েছি, এটুকু সাহায্য আমায় করবেন না? ঠিক আছে, গাড়িতে বসুন। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। যে বিপদের ভয়ে আমি গরুর গাড়িতে উঠলাম তা কাটলো না, বরং এমন এক বিপদের মধ্যে গিয়ে আমি পড়লাম যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি রে। কেন, কি হয়েছিল যে তুমি এমন কথা বলছো জেঠু? কি হয়েছিল তাহলে শোন। রাস্তা দিয়ে সোজা অন্ধকারের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ লোকটার গরুর গাড়িটা একটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল। এ কি, আপনি হঠাৎ গাড়িটা জঙ্গলের মধ্যে ঢোকালেন কেন? আরে মশাই, কি বলছি শুনতে পাচ্ছেন না? বলুন, কি বলছেন? বলছি রাস্তা থাকতে আপনি গাড়িটা হঠাৎ জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন কেন? নিয়ে যাচ্ছি যাতে আপনাকে জলদি জলদি মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যেতে পারি, বুঝলেন? আরে বাবা, আমি কি আপনাকে জলদি জলদি নিয়ে যেতে বলেছি নাকি? দেখো দেখি কি বিপদে পড়লাম। এই ঘন জঙ্গলের মধ্যে কত রকমের কিছু থাকতে পারে, বাঘ ভাল্লুক ভূত প্রেত কত কিছু। ভালো বলিয়েছেন বাবু, ভূত প্রেত বাঘ ভাল্লুক কত কিছু থাকতে পারে, ভালো বলিয়েছেন। এ কি, আপনি তো বড় অদ্ভুত লোক মশাই। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে আর আপনি হাসছেন। মাধবপুর গেস্ট হাউস আর কত দূর? আর বেশি দূর নেই বাবুজি, এই জঙ্গল পের হলেই মাধবপুর গেস্ট হাউস। কিন্তু জঙ্গল তো আর শেষই হচ্ছে না। বাপ রে বাপ, কি বিশাল জঙ্গল। এই দেখো আর হাসে। তা ইতনা হাসতা কিউ হ্যায় মশাই? আপ কোথায় এরকম বলেন যে? ঠিক আছে ঠিক আছে, আর হাসতে হবে না আপনাকে। এবার তাড়াতাড়ি চলুন দেখি। যাচ্ছি যাচ্ছি, আই হাট 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 উর আহ হাট 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 হাট।
আরে আরে এ কি হলো মশাই? বাপরে বাপ, আমার গরুর গাড়ির চাকা ভেঙে গেছে বাবুজি। হে ভগবান, এটাই শেষে বাকি ছিল বুঝি। এবার কি হবে? কি করে আমি মাধবপুর গেস্ট হাউসে যাব? চিন্তা করবেন না বাবুজি, চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। আপনার কোনো বিপদ হবে না। আসেন আমার সাথে, আসেন। আরে ও মশাই, আর কত দূরে? আরো অনেকটা পথ যেতে হবে বাবুজি, অনেকটা পথ। কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ঠিক হ্যায়, এ নিয়ে চিন্তা করবেন না। আসেন আমার সাথে, আসেন। আমি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। এই জঙ্গলের মধ্যে আবার ভালো জায়গা আছে বাবুজি, আছে। জঙ্গল মে ভি মঙ্গল করার ভালো জায়গা আছে। আসেন আসেন আমার সাথে, আসেন। আরে এটা তো কোনো বাংলো বাড়ি বলে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন। এই বাংলো একসময় জমিদার মাধব শেখর তৈরি করিয়াছিলেন। তাই জমিদার মাধব শেখরের নামে বুঝি এই জায়গার নাম মাধবপুর হয়েছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। মাধব শেখর থেকেই এই জায়গার নাম হুয়া হে মাধবপুর। আজ রাতটা আপনি এখানেই কাটিয়ে দেন। কাল সকালে আমি আপনাকে মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যাব। কিন্তু এই বাড়িতে এখন কেউ থাকেন বলে তো আমার মনে হচ্ছে না। না বাবুজি, এখনো এই বাড়িতে জমিদার বাবুর পুরনো কাজের লোক কানাইলাল থাকে। কানাইলাল? হ্যাঁ, কানাইলাল। তারপর তারপর কি হলো বলুন জেঠু? তারপর যেটা হলো সেটা আমি আজও ভুলতে পারিনি রে আকাশ, আজও ভুলতে পারিনি। বাংলোর দরজায় ঠক ঠক করতেই দরজা খুলে বেরিয়ে এলো বৃদ্ধ কানাইলাল। আসেন বাবু, ভেতরে আসেন। হ্যাঁ হ্যাঁ বাবুজি, যান যান, আপনার কোনো অসুবিধা থাকবে না। বৃদ্ধ কানাইলালকে দেখে আমি কেমন যেন হয়ে গেলাম বুঝলি। আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কেমন যেন অবশ হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে একেবারে সোজা গটগট করে ভেতরে ঢুকে গেলাম। আর ওই গরুর গাড়ির চালক, উনি? ও ঘরের ভেতরে ঢুকলো না, শুধু বলেছিল, আমি এই দরজার বাইরেই আপনার জন্য অপেক্ষা করব বাবুজি, আপনি ভিতরে যান। তারপর কানাইলাল আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। গিয়ে দেখলাম টেবিলে হরেক রকমের খাবার সাজানো আছে। সে কি গো জেঠু, অত রাতে ওরকম একটা বাংলো বাড়িতে খাবার সাজানো ছিল? কি বলছো তুমি? হ্যাঁ রে, ছিল। খাবার টেবিলের সামনে আমায় নিয়ে গিয়ে কানাইলাল বলল, এই সব খাবার আপনার জন্য বরুণ বাবু। কি বললেন? বরুণ বাবু? কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আমি সব জানি। আপনি তো এই মাধবপুরের নতুন পোস্টমাস্টার হয়ে এসেছেন, তাই না? হ্যাঁ, এসেছি। কিন্তু আপনি জানলেন কি করে? সেসব আমি আপনাকে পরে বলবো, আগে খেয়ে নিন। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। না না, আমি কিছু খাবো না, কিছু খাবো না। একটু জল হবে? জল এক্ষুনি দিচ্ছি, এই নিন জল। এ কি, এ কি? এ তো মানুষের হাত নয়, এ তো মানুষের হাত নয়। তারপর আমার কিচ্ছু আর মনে নেই। পরের দিন সকালে উঠে দেখি আমি মাধবপুরের সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার কাছ থেকে সব কথা শুনে একজন বলল, এই ঘটনা নাকি এর আগেও ঘটেছে। ওই গরুর গাড়ির চালক এইভাবেই নাকি ওই ভূত বাংলোতে লোকদের ধরে নিয়ে যায়, আর তারপর নাকি ওই লোকদের মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আমি সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু কি করে যে বাঁচলাম তা আমার কাছে আজও রহস্য। মাসির সুরটা কি করুন, তাই না বরুণ জেঠু?
হ্যাঁ রে পল্টু, সন্ধ্যের পর এমন বাঁশির সুরে মনটা কেমন যেন উতলা হয়ে উঠল রে। ও খোকা বাবুরা, একটা বাঁশি কিনবে নাকি? কিনতে তো খুব ইচ্ছে করছে কাকু, কিন্তু বাঁশি তো আমরা বাজাতে পারি না। সে নিয়ে চিন্তা তোমরা করো না, আমি তোমাদের বাঁশি বাজানো শিখিয়ে দেব। সত্যি শিখিয়ে দেবে কাকু? হ্যাঁ গো খোকা বাবুরা, শিখিয়ে দেব। যখন বলেছি তখন নিশ্চয়ই শিখিয়ে দেব। এবার বলো, কটা বাঁশি কিনবে বলো? 3টে বাঁশি দাও। 3টে না 4টে দাও। তুমিও একটা বাঁশি কিনবে জেঠু? হ্যাঁ রে আকাশ, আমিও একটা কিনবো। দাও দেখি ভালো দেখে 4টে বাঁশি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বাবু। বলো বলো, কত দাম হলো এবার বলো। 10 টাকা করে 4টের দাম 40 টাকা। এই নাও 50 টাকা। ওই 10 টাকার ফেরত দিতে হবে না বাপু তোমায়। না বাবু, আমি 1 টাকাও বেশি নিতে পারবো না, আমার গুরুর নিষেধ আছে। কে তোমার গুরু? আমার গুরু শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন চাকি। পঞ্চানন চাকি মানে মিরপুরের বিখ্যাত বাঁশি বাদক পঞ্চানন চাকি? হ্যাঁ বাবু, আমি ওনারই শিষ্য। কিন্তু উনি তো শুনেছি বছর 20 আগে মারা গেছেন। না বাবু, আমার গুরু শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন মশাই এখনো বেঁচে আছেন, আর আমি এখনো ওনার কাছেই বাঁশি বাজানো শিখছি। না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো। গুরুর বিষয় আমি কখনো মিথ্যে কথা বলতে পারি না। এই নিন আপনার টাকা। ওই টাকা আমার লাগবে না, আগে সত্যি করে বলো তো তুমি কে? বললাম তো বাবু, আমি শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন মশাইয়ের শিষ্য। এবার টাকাটা নিন। এবার আমাকে যেতে হবে বাবু, আর এবার থেকে আমি প্রায়ই সন্ধেবেলা এখানে বাঁশি বিক্রি করতে আসব। যারা যারা আমার কাছে বাঁশি শিখতে চাও চলে এসো। ও আরেকটা কথা বাবু, মিরপুরের বুড়ো বটগাছতলায় এখনো আমার গুরু প্রতিদিন সন্ধেবেলা বাঁশি বাজান। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আসতে পারেন। মিরপুরের বুড়ো বটগাছতলায় এখনো পঞ্চানন মশাই প্রতিদিন রাতে বাঁশি বাজান? কিন্তু কি করে তা সম্ভব? উনি তো মারা গেছেন। না, উনি মারা যাননি। ও বরুণ জেঠু, ওই বাঁশিওয়ালা বলল পঞ্চানন চাকি এখনো মিরপুরের বুড়ো বটগাছতলায় বাঁশি বাজান। এদিকে তুমি বলছো উনি আজ থেকে 20 বছর আগে মারা গেছেন। আমরা তো কিছুই বুঝতে পারছি না, আসল ব্যাপারটা কি বলো তো? আর তুমি ওই পঞ্চানন মশাইকে চিনলেই বা কি করে? তাহলে শোন, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি মিরপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলাম। তখনই একদিন আমি এক সঙ্গীত অনুষ্ঠানে পঞ্চানন বাবুর বাঁশি শুনি। আহা, কি মিষ্টি সেই বাঁশির সুর, আজও যেন কানে বাজে। কিন্তু ওই অনুষ্ঠানের কিছুদিন পরেই শুনি পঞ্চানন বাবু মারা গেছেন। তারপর থেকে প্রতি বছর পঞ্চানন চাকির স্মৃতির উদ্দেশ্যে টানা 3 দিন বাঁশির উৎসব হতো মিরপুরে। আর সেই উৎসবে শুধু আশেপাশের গ্রাম নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে বাঁশি বাদকেরা অংশগ্রহণ করতে আসতো। আরে আমি নিজেও শুনেছি সেই অনুষ্ঠান। তাহলে ওই বাঁশিওয়ালা যে বলল পঞ্চানন মশাই এখনো প্রতিদিন রাতে বাঁশি বাজান, তাহলে কি বাঁশিওয়ালা মিথ্যে কথা বললো? ও বরুণ জেঠু, একদিন চলো না মিরপুরে দেখে আসি আসল ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ বরুণ জেঠু, এই কথাটা কিন্তু পল্টু খারাপ বলেনি। চলোই না একদিন মিরপুরে। ঠিক আছে, তাহলে কাল সকালেই চল। আমাদের এখান থেকে একটা ট্রেন আছে মিরপুরে যাবার। কতক্ষণ লাগে এখান থেকে যেতে? সকালে ট্রেনে উঠলে মিরপুরে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। সে তো ভালোই হবে। ওখানে গিয়ে আমরা প্রথমে বুড়ো বটগাছতলায় যাব, দেখবো সত্যি ওখানে পঞ্চানন চাকি এখনো বাঁশি বাজায় কিনা। ঠিক আছে, তাহলে তাই হবে। কি গো বরুণ জেঠু, স্টেশনে তো একটাও লোক নেই গো, আমরা কজন ছাড়া। তাই তো দেখছি রে পল্টু। লোকজন দিয়ে কি হবে? আমরা তো আর লোকজনের সঙ্গে আলাপ করতে আসিনি, আমরা এসেছি মিরপুরের বুড়ো বটগাছতলায় পঞ্চানন চাকি মশাইয়ের বাঁশি শুনতে। কিন্তু ওই বুড়ো বটগাছতলায় যাব কি করে?
কেন, তুমি চেনো না? আরে বাবা, চিনতাম, কিন্তু 20 বছর পর রাস্তাঘাট তো সব পাল্টে গেছে রে। এখন কি আর চিনতে পারবো সেই বুড়ো বটগাছতলা যাবার পথ? পারবে পারবে, ঠিক পারবে বরুণ জেঠু। আগে স্টেশনের বাইরে তো চলো, দেখবে ঠিক কিছু না কিছু পেয়ে যাবো ওখানে যাবার। ঠিক আছে, বলছিস যখন, চল। এত রাতে ওই বুড়ো বটগাছ তলায় আপনাদের যাওয়া ঠিক হচ্ছে না বাবু। ওখানে রাতে বাঁশির শব্দ শোনা যায়, কিন্তু কে বাজায় তাদের দেখা যায় না। আরে বাবা, সেটা দেখার জন্যই তো আমরা যাচ্ছি। তুমি আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো তো। তাহলে চলুন। এই 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 সেই বুড়ো বটগাছতলা বাবু। এই পল্টু, আকাশ, লালটু, তোরা গাড়ি থেকে তাড়াতাড়ি নাম। নামছি বরুণ জেঠু। ও বরুণ জেঠু, কোথায় বাঁশির শব্দ? কিছুই তো নেই, শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া। আর বটগাছতলা তো ফাঁকা, কেউ নেই। তার মানে ওই বাঁশিওয়ালা আমাদের মিথ্যে কথা বলেছে, তাই না বরুণ জেঠু? বুঝতে পারছি না। কিন্তু আমাদের মিথ্যে কথা বলবে কেন? এ কি, এ তো বিনা মেঘে বজ্রপাত। বাঁশির শব্দ শুনতে পাচ্ছ বরুণ জেঠু? পাচ্ছি তো। আর এই সুর আমি যেন মনে হচ্ছে আগেও শুনেছি। কেউ তো কোথাও নেই, তাহলে বাঁশি বাজাচ্ছে কে? এ কি, ও বরুণ জেঠু, ওই দেখো বটগাছের তলায় কারা যেন বাঁশি বাজাচ্ছে। ওই তো ওই বয়স্ক লোকটাই হলো পঞ্চানন চাকি। ওনাকেই তো আমি অনুষ্ঠানে বাঁশি বাজাতে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো সেই সুর যেটা উনি সেদিনও অনুষ্ঠানে বাজিয়েছিলেন। আর পাশের ওই লোকটাই তো সেই বাঁশিওয়ালা। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস আকাশ। ওর কাছ থেকেই তো আমরা বাঁশি কিনেছিলাম। তার মানে তুই বাঁশিওয়ালা সব কথাই সত্যি বরুণ জেঠু। পঞ্চানন মশাই এখনো বাঁশি বাজান, আর ওই বাঁশিওয়ালা পঞ্চানন মশাইয়ের কাছে এখনো বাঁশি শেখে। সবই তো বুঝলাম, কিন্তু আমি যে শুনেছিলাম পঞ্চানন মশাই মারা গেছেন, তাহলে সেটা কি মিথ্যে ছিল? সত্যি বলতে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবই কেমন যেন গুলিয়ে যাচ্ছে রে, একেবারে গুলিয়ে যাচ্ছে। আসুন, আপনারা আসুন। ওই দেখো বরুণ জেঠু, বাঁশিওয়ালা আমাদের হাত নেড়ে ডাকছে। চলো না বরুণ জেঠু। এবার বিশ্বাস হলো তো যে সেদিন আমি আপনাদের সত্যি কথাই বলেছিলাম? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো শুনেছিলাম পঞ্চানন মশাই কি আর নেই, মারা গেছে? হ্যাঁ, মানে তাই তো শুনেছিলাম। আপনি যা শুনেছেন তা সত্যিই শুনেছেন বরুণ বাবু। এ কি, আপনি আমার নাম জানলেন কি করে? এ কি, পঞ্চানন বাবু, পঞ্চানন বাবু, আপনি কোথায়? পঞ্চানন বাবু, পঞ্চানন বাবু! ওই দেখো বরুণ জেঠু, ওই দেখো পঞ্চানন মশাই আর ওই বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। পঞ্চানন বাবু, কোথায় যাচ্ছেন? ও পঞ্চানন বাবু, আমি তো এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। না না, আমাকে জানতেই হবে এই রাতে ওনারা কোথায় যাচ্ছেন সেটা জানতেই হবে। এই আকাশ, তোরা আয় আমার সঙ্গে। ঠিক আছে, চলো বরুণ জেঠু, কারণ এই রহস্য আমাদের ভেদ করতেই হবে। পঞ্চানন মশাই, দাঁড়ান, রেল লাইনের ওপর দিয়ে যাওয়া নিরাপদ নয়, দাঁড়ান। পঞ্চানন মশাই, লাইন থেকে সরে যান, ট্রেন আসছে, লাইন থেকে সরে যান। সরে যান পঞ্চানন বাবু, ট্রেন আসছে। পঞ্চানন বাবু সরে যান, ট্রেন আসছে। পঞ্চানন মশাই! আচ্ছা বরুণ জেঠু, কাল রাতে আমরা যা যা দেখলাম সব কি সত্যি নাকি আমাদের মনের ভুল? জানি না, কিচ্ছু জানি না। আজকে সকালের খবরের কাগজটা পড়েছিস আকাশ? না, পড়া হয়নি। কেন,
কি লিখেছে? কেতুগ্রাম বলে একটা জায়গায় নাকি ভয়ঙ্কর কলেরা ছড়িয়ে পড়েছে। সরকার তো মহামারীর আশঙ্কা করছে। সে কি রে, মহামারী? তাহলে তো অনেক মানুষের জীবন নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, সেটাই তো ভয়ের। খবরে এটাও লিখেছে অনেক লোক নাকি ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছে। দিন দিন কেতুগ্রাম জনবসতিহীন হয়ে পড়ছে। তোদের মুখে কেতুগ্রামের এই খবর শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে আকাশ। একটা ঘটনার কথা মনে পড়ছে। কি ঘটনা বরুণ জেঠু? সে এক ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা। বলে না বরুণ জেঠু, সেই ঘটনার কথা আমাদের বলো না। তাহলে শোন, তখন আমি কয়েকদিনের ছুটি কাটাতে পাহাড়পুর বলে একটা ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে ছিল আমার পোস্ট অফিসেরই এক পিয়ন, যতীন। তা কিছুদিন পাহাড়পুরে কাটানোর পর হঠাৎ সকালবেলা আমার নামে একটা চিঠি এলো আমাদের পাহাড়পুর গেস্ট হাউসে। চিঠি? কিসের চিঠি বরুণ জেঠু? চিঠিটা আমার নামে এলেও চিঠিটা লেখা হয়েছিল যতীনের জন্যই। যতীন বাবুর জন্য লেখা চিঠি তোমার নামে এলো কেন বরুণ জেঠু? এলো কারণ গেস্ট হাউসটা তো বুক করা হয়েছিল আমার নামে। এবার বুঝেছি। তারপর কি হলো বরুণ জেঠু? ওই চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, পোস্টমাস্টার মশাই, একটা চিঠি আছে। চিঠিটা আমার কাছে নিয়ে এসো। আগে পোস্টমাস্টার মশাই, এই নিন। এ কি, এ তো আমার চিঠি দেখছি। চিঠিতে কি লেখা আছে পোস্টমাস্টার মশাই? খবর ভালো নয় যতীন। আমাদের মনে হয় আজই ফিরতে হবে এখান থেকে। কেন, কি হয়েছে পোস্টমাস্টার মশাই? তোমার বাড়ি তো সোনপুরে, তাই না যতীন? হ্যাঁ পোস্টমাস্টার মশাই। কেন, সোনপুরে কি হয়েছে? সোনপুরে কলেরা একেবারে মহামারীর আকার নিয়েছে। ইতিমধ্যেই অনেক মানুষজন মারা গেছেন, আর বহু মানুষ সোনপুর ছেড়ে চলেও গেছেন। কি বলছেন পোস্টমাস্টার মশাই? সোনপুরে অনেক মানুষ কলেরায় মারা গেছে? হ্যাঁ, তাই তো লিখেছে। না না না, আর এক মুহূর্তও নয়। আমি এক্ষুনি সোনপুরে যাব পোস্টমাস্টার মশাই। সোনপুরে আমার বউ আছে, ছেলে আছে, জানি না ওরা এখন কি করছে। আমি এক্ষুনি যাব পোস্টমাস্টার মশাই। ও যতীন, তুমি এক্ষুনি এত বিচলিত হয়েও না। কি বলছেন পোস্টমাস্টার মশাই? আমার ছোট্ট কার্তিকটাকে নিয়ে মালতী কি করছে, কেমন আছে, এসব ভেবে আমার মন যে আর মানছে না পোস্টমাস্টার মশাই। চলুন চলুন, এক্ষুনি চলুন, আমরা বেরিয়ে পড়ি, এক্ষুনি চলুন। দাঁড়াও, তার আগে একবার এই গেস্ট হাউসের ম্যানেজার বাবুকে ফোন করে জেনে নি পাহাড়পুর থেকে সোনপুরের কোনো ডাইরেক্ট ট্রেন আছে কিনা। হ্যাঁ পোস্টমাস্টার মশাই, পাহাড়পুর থেকে ডাইরেক্ট সোনপুরের একটা ট্রেন আছে। আছে? কটার সময় একটু বলতে পারবেন? আজ দুপুরেই আছে, 3টের সময়। আমরা যখন সোনপুরে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। গ্রামের মেঠো পথে তখন শুধু আমি আর যতীন। তোমরা দুজন ছাড়া রাস্তায় আর কোনো লোক ছিল না? সন্ধেবেলাতেই রাস্তাঘাট একদম ফাঁকা। সেটাই তো স্বাভাবিক পল্টু। সোনপুরের ঘরে ঘরে তখন যে মানুষ কলেরায় কষ্ট পাচ্ছে। সরু মাটির পথ দিয়ে হাঁটতে হাঁটতেই মানুষের কান্নার শব্দ আমাদের কানে আসছিল। আর যত আসছিল ততই যতীন আরো বিচলিত হয়ে পড়ছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। এমন ফাঁকা সোনপুরের রাস্তা আমি আর আগে কখনো দেখিনি পোস্টমাস্টার মশাই। এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এখনো একজন লোকও চোখে পড়ল না। আরে, ওটা আমাদের বাসুদেব দাদা না? ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা। আরে আরে বাসুদেব দাদা, আমাকে চিনতে পারছো না? ও বাসুদেব দাদা, আরে আমি যতীন গো, যতীন, আমাকে চিনতে পারছো না? যতীন মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো যতীন, তোমাদের বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ওই দেখো যতীন, গাছতলায় কে যেন তোমাকে দেখে হাসছে। আরে হ্যাঁ, ও তো আমাদের রাঙামাসি। ও রাঙামাসি, কেমন আছো গো? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো। এ কি, রাঙামাসিও আমাকে চিনতে পারলো না পোস্টমাস্টার মশাই? শোনো, এবার যার সাথেই তোমার দেখা হোক না কেন, বেশি কথা বলতে যেও না।
ভুলে যেও না, তুমি কিন্তু এখানে এসেছো তোমার ছেলে আর বউ ঠিক আছে কিনা সেটা দেখতে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন পোস্টমাস্টার মশাই, একদম ঠিক বলেছেন। চলুন চলুন। তারপর যতীনবাবুর বাড়ি তো গেলে, গিয়ে কি দেখলে বরুণ জেঠু? যতীনের বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত। প্রথমে গিয়ে দেখলাম যতীনের ঘর বাড়ি সব একেবারে অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্নটুকুও নেই। তারপর এ কি গো যতীন, তোমার বাড়িতে কেউ নেই নাকি? রাত হতে চললো কিন্তু তোমার ঘরে তো কোনো আলোই জ্বলছে না। আমিও তো সেটাই ভাবছি পোস্টমাস্টার মশাই, শুধু কি ঘর, ওই দেখুন তুলসী মঞ্চটাও কেমন অন্ধকার হয়ে আছে। বলি মালতী, আরে ও মালতী, আরে কার্তিক, তোরা সব গেলি কোথায় রে? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার। মালতী, ইনি হলেন আমাদের পোস্টমাস্টার মশাই, বরুণ বাবু। খুব লেখাপড়া জানা ভালো মানুষ। তা ভালো লেখাপড়া জানা হয়ে কি হবে শুনি? কলেরা তো আর এসব দেখে কাউকে ছেড়ে দেবে না গো, ছেড়ে দেবে না। আহা, এসব আর কি কথা বলছো মালতী, বলো তো? তা ঘর বাড়ি এরকম অন্ধকার করে রেখেছো কেন শুনি? অত কথা বলো না তো, এসো ঘরে এসো, ঘরে গেলেই দেখতে পাবে সব একেবারে ঠিক হয়ে গেছে। ঘরে গেলেই সব ঠিক হয়ে যাবে মানে? ওসব মানে টানে ঘরে গেলেই বুঝতে পারবে, বুঝলে? ঘরে গেলেই বুঝতে পারবে। আমাকে আর বেশি কথা বলিও না, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আরে আসুন পোস্টমাস্টার মশাই, আসুন আমার সাথে। কি এবার হয়েছে তো? ঘরের সব আলো জ্বলেছে তো? কিন্তু আলো জ্বালালো কে? কার্তিক। তোমার ছেলে এখন আর এখানে কোথায়? কার্তিক নেই? না, নেই। কোথায় গেছে ও? বলবো বলবো, সব বলবো। আগে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপরে সব বলবো। না না, আমি বলতে চাইছি যে কার্তিকের কোনো বিপদ মানে? বলবো গো, বলবো, সব বলবো তোমাকে। আগে খেয়ে নাও দেখি। ও পোস্টমাস্টার মশাই, মালতী এরকম ভাবে কার্তিকের কথাটা এড়িয়ে গেল কেন বলতে পারেন? আমার কার্তিকের কিছু হয়নি তো? আরে না না, এত বিচলিত হয়েও না তো যতীন, তোমার কার্তিকের কিচ্ছু হয়নি। তাহলে আমার কার্তিক কোথায়? এসো, খেতে এসো। এরই মধ্যে রান্না হয়ে গেল? তা না হলে কি আমি তোমার সাথে রসিকতা করছি? এসো বলছি। তারপর খেতে বসে যা দেখলাম তা মনে পড়লে আজও আমার হাড় হিম হয়ে যায়। কি দেখলে বরুণ জেঠু? দেখলাম বাবা, কি করেছো মালতী? এ তো দেখছি সব পদই রেঁধে ফেলেছো, কিছুই তো বাদ দাওনি। কিন্তু উনুন তো জ্বলতে দেখলাম না, তাহলে এত রান্না করলে কি সে শুনি? অত শুনে তোমার কাজ নেই, খেতে দিয়েছি, খাবে। আচ্ছা, এবার একটা কথা আমাকে বলো তো, কার্তিক কোথায়? এত ভালো ভালো রান্না করলে অথচ কার্তিককে দেখছি না, ব্যাপারটা কি? উফ, ছেলে ছেলে করে একেবারে পাগল হয়ে গেল। শোনো, এই সোনপুরে কলেরার বাড়াবাড়ি দেখে কার্তিককে আমার দাদা এসে নিয়ে গেছে। ও এখন ওর মামার বাড়িতে ভালোই আছে। তাহলে তুমি তোমার দাদার সাথে গেলে না কেন মালতী? যেতে যদি পারতাম তাহলে কি আর যেতাম না? কিন্তু সবই আমার কপাল। যাক, রান্না কেমন হয়েছে বলো তো? খুব ভালো রান্না হয়েছে মালতী, খুব ভালো। শুধু যদি একটা গন্ধরাজ লেবু হতো তাহলে খাবারটা আরো জমে যেত। সে আর এমন কি ব্যাপার, এক্ষুনি নিয়ে আসছি। না না, ধুর, তোমাকে আর এই রাতের বেলা লেবু গাছ থেকে লেবু পাড়তে যেতে হবে না। আমাকে কোথাও যেতে হবে না গো, আমি এখানে বসেই তোমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে আসছি। এখানে বসে? হ্যাঁ, তাহলে এই দেখো। মালতী! কি বলছো বরুণ জেঠু? যা বলছি ঠিকই বলছি রে আকাশ। সেই রাতে কোনো রকমে যতীনকে সঙ্গে নিয়ে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম। তারপরে জানতে পারলাম অনেকের মতন কলেরাতেও মালতীও মারা যায়।